আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে হত্যার হুমকি, আদালতে মামলা। এদিকে সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত। জানাবো রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি, বলছেন ফজল করিমের। গণমানুষের কল্যাণে জামায়াতের রাজনীতির আদর্শ, বলছেন শফিকুর রহমান। জানাবো 18 মাসে নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত, বললেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দেশের মানুষের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন, মামুনুল হক। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসকে হত্যার হুমকি, আদালতে মামলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার দালাল বলে ফেসবুকে কমেন্ট ও হত্যার হুমকি দেওয়ার সিনিয়র ম্যাজিস্ট্রেট আশিস রায়ের আদালতে বুধবার মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেট কলাপাড়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হাসান মাহমুদ এজাহারে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2 মে আদালতে একটি মামলায় হাজিরা শেষে পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরই একটি ভিডিও বিভিন্ন টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল পোস্ট করে। ওই পোস্ট অনেক দর্শক শেয়ার করেন ও তাতে কমেন্ট করেন। তখন রেলওয়ের কর্মচারী মোহাম্মদ মাসুম বিল্লাহ ভিডিওটিতে শেয়ার ও এতে কমেন্ট করে বলেন, আপনাকে ডক্টর ইউনূস দেখে মনে হয় আমেরিকার দালাল। এরপর মাসুম এলাকায় ডক্টর ইউনূসকে একা পেলে গুলি করে হত্যা করার হুমকি দেন। বাদী উল্লেখ করেন, মাসুম বিল্লাহ ইলেকট্রিক মিডিয়া ও ফেসবুকে এহেন মানহানি ও হুমকি দেওয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের 25 ধারা ও দণ্ডবিধির 307, 499, 506, 4 ধারা অপরাধ করেছেন। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী আহমেদ বলেন, এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত। ভারতের মহারাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। কর্মসূচি অনুযায়ী 30 সেপ্টেম্বর সোমবার বিকেল 3টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য দীনেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। ওই বিক্ষোভের মিছিল সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী সহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি ঔদাত্ত আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি, বলছেন ফজল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেছেন, 5 আগস্ট বিজয়ের পর সে আগের মতো দখলদারি, চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে। ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। তাই রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি। এছাড়াও তিনি বলেন, দেশ জনমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ সবার, মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ সেখানে নিরাপদ থাকবে, এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায় বলে জানান তিনি। গণমানুষের কল্যাণে জামায়াতের রাজনীতির আদর্শ, বলছেন শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, তাই মানবতাকে টুকরো টুকরো না করে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানায় তিনি। বলেন, গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূল মন্ত্র। তাই জামায়াতের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ কষ্ট লাঘবে আমরা সবসময় আপোষহীন রয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই, দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। নীতি বলেন, মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য। যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে, যা আর চলতে দেওয়া যায় না, বরং তা পাল্টানোর সময় এসে গেছে। এজন্য আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার। মূলত যে
জড়সড় হয়ে চলে, সে নিজের জন্য যেমন বোঝা ঠিক তেমনি ভাবে পরিবার ও সমাজের জন্য বোঝা। আর যে ব্যক্তি নিজের মেলে ধরতে পারে সে নিজের জন্য যেমন সম্পদ ঠিক তেমনি ভাবে পরিবার, সমাজ ও জাতির জন্য সম্পদ। তাই আমাদের প্রত্যেকেরই সম্পদ হওয়ার শপথ নিতে হবে। জামায়াতের আমির আরো বলেন, আমরা আমাদের নিজস্ব সক্রিয়তা নিয়ে চলি, মানুষের মধ্যে কোরআন হাদিসের দাওয়াত দেই। আমলি ভাষায় আমরা কাউকে বোকা মনে করি না, বরং তারা দাওয়াত গ্রহণের মাধ্যমে নিজের গন্তব্য ঠিক করে নিতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ মানুষের কর্মের প্রকৃত মালিক, আর মানুষের কর্তব্য হচ্ছে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা। 18 মাসের নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত, বললেন জি.এম. কাদের। আগামী 18 মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে নিয়ে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কারমূলক সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জি.এম. কাদের বলেন, অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে, কাজে এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা করা, কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না, সবকিছু অনিশ্চিত। সেই হিসেবে সেনাপ্রধান হয়তো ধারণা করছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি বলেন, আমি মনে করি এটা তার ব্যক্তিগত ধারণা ও মূল্যায়ন। বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে তিনি এই কথা বলেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাই যার যার অবস্থান থেকে এমন মূল্যায়ন করেছেন। নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ বলার দায়িত্ব সেনাপ্রধানের নয়, সেটার জন্য যারা দায়িত্ব অন্তর্বর্তী সরকার আছে তারাই বলবে। তাকে অপরিসীম ক্ষমতা দেওয়া হলে এই ব্যক্তি যেরকম মানুষ হোক না কেন, আমরা ধরে নিতে পারি তারা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। নিরঙ্কুশ দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয়, সেখানে ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি, দেশের আইন বিভাগ সবকিছু হস্তক্ষেপ থাকে। সেজন্য আমি মনে করি আগে আমাদের সংবিধান ঠিক করতে হবে। যাই হোক না কেন, দেশের অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কারমূলক সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে। সেনাপ্রধানের এমন বক্তব্য প্রসঙ্গে জাপা চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, আরেকটা বিষয় এসেছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা নিয়ে বিগত সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গেছেন ভারত, তখন শূন্যতার মধ্যে পড়ে তিনি। সেনাপ্রধান আমাদের ডাকলেন, রাষ্ট্রপতির কাছে গেলেন, সেখানে সবার সঙ্গে অনেক আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো একটা অন্তর্বর্তী সরকার হবে। বলতে গেলে এটার উদ্যোক্তা বা সূচনাকারী তিনি। কাজেই সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন, এটাই স্বাভাবিক। জাতীয় পার্টির এই নেতা বলেন এটা সহযোগিতার বিষয়ে সেনাপ্রধান না বললেও বোঝা যায় তার সমর্থন স্বাভাবিকভাবে থাকবেই, কারণ এই প্রক্রিয়া ও কাঠামোর মধ্যে তিনি যুক্ত। তিনি সবাইকে রাজনৈতিক নেতাদের ডেকে এই সরকার গঠন করিয়েছেন। কাজে স্বাভাবিক ব্যাপারে এখানে তিনি সর্বাত্মক সহযোগিতা দেবেন। নির্বাচনের সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক করতে হবে, তারপরে নির্বাচন হোক, এটাই আমরা চাই। আমরা এসব ঠিক না করে যদি তাড়াহুড়া করে নির্বাচন করি তাহলে সেই নির্বাচনের ফলাফল ভালো হবে না। তখন এই সংস্কার আন্দোলন, এত মানুষের রক্তপাত সবকিছু বৃথা যাবে। নির্বাচন প্রসঙ্গে জি.এম. কাদের বলেন, আমরা অতীতে ভালো নির্বাচন দেখেছি। ভালো নির্বাচন হলেও ভালো সরকার দেশ পরিচালনায় আসেনি। আবার ভালো নির্বাচনের পরে গঠিত সরকার ক্ষমতা অপব্যবহার করবে, পরবর্তীতে নির্বাচনে হস্তক্ষেপ করতেও দেখেছি। সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ করে জাভা চেয়ারম্যান বলেন, লর্ড অ্যাক্টনের একটা কথা আছে, সকল ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত। নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত। কাজেই কাউকে অপরিসীম ক্ষমতা দেওয়া হলে ওই ব্যক্তি যেরকম মানুষ হোক না কেন, আমরা ধরে নিতে পারি তার নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। নিরঙ্কুশ দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয়, সেখানে ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি, দেশের আইন বিচার বিভাগ সবকিছু হস্তক্ষেপ থাকে। সেজন্য আমি মনে করি আগে আমাদের সংবিধান ঠিক করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক করতে হবে, তারপরে নির্বাচন হোক, এটাই চাই আমরা। এসব ঠিক না করে যদি তাড়াহুড়া করে নির্বাচন করি তাহলে সেই নির্বাচনের ফলাফল ভালো হবে না। তখন এই সংস্কার আন্দোলন, এত মানুষের রক্তপাত সবকিছু বেঁচে যাবে। পরবর্তীতে এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারবো না। তার সংস্কার যতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। যারা যতদিন সঠিক পথে থাকবে ততদিন সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাবে জাতীয় পার্টি। আমরা চাই তারা যেভাবে অগ্রসর হচ্ছে সেটাকে অব্যাহত রেখে সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবেন। অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে, কাজে এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা আছে সেগুলো সবই ধারণা, কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না, সবকিছু অনিশ্চিত। সেই হিসেবে সেনাপ্রধান হয়তো ধারণা করেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে দলটির চেয়ারম্যান বলেন, আমরা এখন সংগঠন ঠিক করেছি, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের নিয়ে একটা নেতিবাচক ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে, সেটা মোকাবেলা করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এভাবে জনসমর্থন লাভ করার চেষ্টা করছে। এতে সামনের নির্বাচনে জাতীয় পার্টির ভালো একটা অবস্থান হবে। জাতীয় পার্টি আগামী নির্বাচন এককভাবে নাকি জোটগতভাবে অংশ নেবে, এমন প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, আগামী নির্বাচন কাছাকাছি না আসা পর্যন্ত এই বিষয়ে কেউ কিছু বলতে পারবে না। কোনো দলই বলতে পারবে না তারা এককভাবে নির্বাচন করবে কিংবা জোটগতভাবে করবে। কার সঙ্গে কার জোট হবে সেটা এখন কেউ বলতে পারবে না, কারণ এখন সবকিছু অত্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে। এখন এই ব্যাপারে কেউ যদি কিছু বলে সেটা হবে কথার কথা। শেখ হাসিনা দেশের মানুষের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন, মামুনুল হক।
ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে ভিন্ন একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ধ্বংস করার রাজনীতি। তিনি বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, সরকার বলতে চাই, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন। ইসলামী শিক্ষাবিদ আলেম ও আলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। বিশেষ করে কায়সার মামুন ও সাবিনা লুৎফরকে অবিলম্বে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার পরিবার লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। মানুষের অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি মত প্রকাশ ও ভোটের অধিকার ছিন্ন করে বাংলাদেশে একনায়কতন্ত্র অফিস সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। মামুনুল হক বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সময় দেশের প্রতিটি জেলায় কোরআনের মাহফিলের 144 ধারা জারি করে সমাবেশ বাধাগ্রস্ত করেছে। সরকার আমার প্রতিটি জেলায় মাহফিল বন্ধ করে দিয়েছে। আমরা যাতে মাহফিলে পৌঁছাতে না পারি সেজন্য রাস্তায় ব্যারিকেড দিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলার পরে। আর শেখ হাসিনার সংবিধান থেকে ইসলামের নাম নিশানা তুলে দিতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশের সমকামিতার, ট্রান্সজেন্ডার এগুলোকে স্বীকৃতি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনাকে উৎখাত করেছি কোনো ইসলাম বিদ্বেষী সরকার প্রতিষ্ঠা করার জন্য নয়। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ইসলাম বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সরকার পরিচালনা সম্ভব নয়। মানবতার প্রশ্নে ইসলাম বিরোধীদের প্রশ্ন বাংলাদেশের মানুষ আপোষ করবে না। সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা রুখে দেব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।